আজ থেকে কয়েক শতাব্দী পর পৃথিবী তখন ধ্বংসের পথে। পরিবেশ দূষণ, প্রাকৃতিক সম্পদের সংকট এবং যুদ্ধের ফলে পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী আর মাত্র 70 বছরের মধ্যে পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তাই মানবজাতির ভবিষ্যৎ রক্ষার জন্য বিজ্ঞানীরা নতুন বাসযোগ্য গ্রহ খুঁজতে শুরু করে। অবশেষে একটি সম্ভাব্য গ্রহ পাওয়া যায়, প্রক্সিমা বি, যা পৃথিবী থেকে 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই গ্রহে মানুষের টিকে থাকার সম্ভাবনা যাচাই করার জন্য বিজ্ঞানীরা আকুয়ান নামের একটি উন্নত স্পেসশিপ তৈরি করে। এই মিশনের উদ্দেশ্য ছিল পৃথিবী থেকে নির্বাচিত কিছু সংখ্যক মানুষকে সেখানে পাঠিয়ে পরীক্ষা করা তারা সেখানে কতদিন টিকে থাকতে পারবে এবং কিভাবে বাসযোগ্য পরিবেশ তৈরি করা যায় তা পর্যবেক্ষণ করা। আকুয়ান মিশনের প্রথম ধাপ বেশ সফলভাবে এগোচ্ছিল। বিশাল মহাকাশ যানটি কয়েক ডজন বিজ্ঞানী ও প্রশিক্ষণ নভোচারী নিয়ে পৃথিবী ছেড়ে পাড়ি জমায়। তারা প্রাথমিকভাবে মহাকাশে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য সবকিছু সাথে নিয়ে যায়। যাত্রার প্রথম কয়েক মাস সবকিছু ঠিকঠাক চলছিল। নভোচারীরা মহাকাশযানের অভ্যন্তরে বিভিন্ন পরীক্ষায় ব্যস্ত ছিল এবং পৃথিবীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছিল। কিন্তু হঠাৎ করে একদিন আকুয়ান মহাকাশযানে কিছু অস্বাভাবিকতা দেখা দেয়। প্রথমে সামান্য সমস্যা, তারপরে ধীরে ধীরে বড় হতে থাকে। জাহাজের কম্পিউটার সিস্টেমে হঠাৎ অজানা এক ত্রুটি দেখা দেয়। ক্রুরা লক্ষ্য করে হয়তো জাহাজ মহাকাশ শূন্যের বিশাল বড় কিছুর সাথে ধাক্কা খেয়েছে। কিছু ক্রু মেম্বারের উপর জাহাজ ভেঙে পড়তে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল জাহাজের ভেতর থেকে অজানা কিছু শব্দ শোনা যাচ্ছিল, যা কোনো যন্ত্রপাতির নয়, বরং মনে হচ্ছিল যেন কেউ বা কিছু ওদের সাথে রয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তারা তো জানেন এই জাহাজে তাদেরকে ছাড়া আর কেউ নেই। তাহলে এই শব্দগুলো কে করেছে? কে আছে আকুয়ানের ভেতরে? নবকাশচারীদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ ভাবতে শুরু করে হয়তো আকুয়ান স্পেসশিপের সফটওয়্যার হ্যাক হয়ে গেছে। আবার কেউ সন্দেহ করে হয়তো তাদের সঙ্গে অন্য কোনো অজানা জীব বা শক্তি রয়েছে যা তারা এখনো বুঝতে পারেনি। নাকি মহাকাশের অন্ধকারে তারা এমন কিছুর মুখোমুখি হতে চলেছে যা মানবজাতির কল্পনারও বাইরে। পৃথিবীর একমাত্র শেষ ভরসার মিশন কি ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে? Hello family members and welcome. কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্পে নিয়ে যাব, একটি রহস্যে ভরা জগতে যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মুছে গেছে। এমন একটি মুভি যা আপনার শ্বাস বন্ধ করে দেবে প্রতি মুহূর্তে। প্রস্তুত হন, কারণ এই গল্পে আপনি হারিয়ে যাবেন। স্পেসশিপের ভিতরে সমস্যা দেখার পর তখন স্পেসশিপের একটি বিম ভেঙে লেফটেন্যান্ট শারনের বোটের উপর পড়ে যায়। শারন তখন ঘুমিয়েছিল। যখন সে উঠল তখন সে বোটের এমন সমস্যা দেখতে পেয়ে সবাইকে জাগিয়ে তোলে। সে এই দুর্ঘটনার বিষয়ে লেফটেন্যান্ট স্পেন্সারকে বলে। এখন তারা দুইজন সবাইকে বাহিরে পাঠাতে লাগে। সবাই সবার হেলমেট পরে সেখান থেকে বাহিরে বের হতে লাগে। তখন বেইলর নামের আরেকজন দেখে একটি লোহার বিম ক্যাপ্টেনের বোটের উপর ভেঙে পড়েছে। তাই সে সেই বিম সরাতে শুরু করে। শারন বেইলরকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়, কারণ শারন বুঝতে পারছিল ক্যাপ্টেনের উপরে বিম সরানো তাদের পক্ষে সম্ভব না। সবাইকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার পর শারন ও বেইলর তাদের স্পেসশিপে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা কমান্ডিং অফিসারকে জানাবে বলে তার রুমে যায়। তখন তারা দেখতে পায় তাদের স্পেসশিপের আরেকটি অংশ ভেঙে আলাদা হয়ে গেছে, যার কারণে কমান্ডিং অফিসার তাদের থেকে আলাদা হয়ে গেছে। কমান্ডিং অফিসার তাদের থেকে আলাদা হয়ে যাওয়ার পর শারন সব দায়িত্ব নিজের উপর নিয়ে নেয়। শারন সবাইকে একসাথে করে তাদেরকে বলে, আমাদের স্পেসশিপ আকুয়ানে একটি দুর্ঘটনা ঘটে গেছে, যার ফলে আমাদের স্পেসশিপের একটি অংশ ভেঙে আলাদা হয়ে গেছে। তাই আমরা নির্দিষ্ট সময়ের 1 বছর আগে সবাই জেগে উঠেছি। আসলে শারন এই লোকগুলোকে নিয়ে প্রক্সিমা বি নামের একটি গ্রহে যাচ্ছিল। এখন শারনের উপর যেহেতু সব দায়িত্ব, তাই সবার খাবারের ব্যবস্থা তাকেই করতে হবে। শারনের নিজের প্রতি অনেক ভরসা ছিল, কারণ এই স্পেসে আসা লোকগুলোই পৃথিবীর মানুষের শেষ আশা। মিটিং শেষে অ্যানগাস নামের একজন ছেলে শারনকে বলে তারা স্পেসের ভিতরে সবজি ফসল ফলাতে পারবে। শারনের এই বুদ্ধি অনেক পছন্দ হয়, তাই সে স্পেসের পাওয়ার ইউনিট সবজি ফলানোর কাজে ব্যবহার করতে বলে। কিন্তু যখন স্পেন্সার এটা জানতে পারে তখন সে শারনকে বলে, এটা তোমার ভুল সিদ্ধান্ত। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে কথা বলা উচিত ছিল তোমার, কারণ এটার কোনো গ্যারান্টি নেই যে এখানে ফসল হবে কিনা। শারন তখন স্পেন্সারের কাছে ক্ষমা চায় এবং বলে পরবর্তী আমার সাথে এমন ব্যবহার করার আগে ভালোভাবে চিন্তা করে নেবে যে আমি এখন এখানকার ক্যাপ্টেন। এরপর সবাই মিলে একটি বোর্ড মিটিং বসায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তখন সবাই শারনের পক্ষে রায় দেয়। বোর্ড মিটিং শেষ হতে না হতেই স্পেসশিপে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। তাই তাদের এই সমস্যা সমাধানের জন্য স্পেসশিপের লাইফ সাপোর্ট অফিসার জেসপারকে ডাকা হয়, কিন্তু জেসপারকে কোথাও পাওয়া যায় না। এই জন্য সব ক্রু মেম্বার আবার হেলমেট পরা শুরু করে। অন্যদিকে বেইলর হেলমেট ছাড়া মেডিকেল রুমে আটকা পড়ে যায়। সৌভাগ্যবশত তখন সেখানে সে একটি অক্সিজেন সিলিন্ডার পেয়ে যায় এবং সেটা মুখে লাগিয়ে রাস্তা খোঁজা শুরু করে। সিকিউরিটি হেড ফিনিক্স জেসপারকে খুঁজে পায়। জেসপারকে নিয়ে আসা হয় স্পেসে অক্সিজেন সমস্যার সমাধানের জন্য। কিন্তু তখন জেসপার সবাইকে এমন একটি সত্য বলে যা শুনে সবাই চমকে যায়। জেসপার সবাইকে বলে, আমি আসল জেসপার নয়, যে তোমাদের সাথে আসার কথা ছিল সে আমি নই। আমি অফিসারদেরকে টাকা খাইয়ে তোমাদের সাথে এসেছি, নিজেকে
থেকে বাঁচানোর জন্য। মুভির শুরুতে বলেছিলাম বিজ্ঞানীরা ধারণা করেছে পৃথিবী 70 বছরের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। কিছু সংখ্যক লোক নিয়ে এই স্পেস এসেছে, কিন্তু জেসপারের সায়েন্টিস্টদের কথা বিশ্বাস ছিল না। সে ভেবেছিল পৃথিবী হয়তো 70 বছরের অনেক আগেই ধ্বংস হয়ে যেতে পারে, তাই সে যে কোনো মূল্যে পৃথিবী ছেড়ে এই মিশনে তাদের সাথে আসতে চাইছিল। জেসপারের মুখে এইসব কথা শুনে শারন অনেক রেগে যায়, তাই সে জেসপারের একটি রুমে বন্দি করে ফেলে। শারন স্পেসের সব ফিল্ড থেকে আলাদা আলাদা সব দক্ষ অফিসারদেরকে ডাকে, যেন তারা সবাই মিলে এই সমস্যার সমাধান করতে পারে। অন্যদিকে বেলর কোনোভাবে দরজা খুলে নিজেকে ও অনেক লোকদেরকে বাঁচায় যারা প্রায় মারা যাচ্ছিল। ইতোমধ্যে তখন অক্সিজেনের অভাবে 6 জন মারা গেছে। তখন আলিসিয়া নামের এই মেয়েকে দায়িত্ব দেওয়া হয় স্পেসশিপের সমস্যা খুঁজে বের করার জন্য। এরপর স্পেন্সার ও তার সাথে একজনকে পাঠানো হয় স্পেসশিপের বাইরে গিয়ে সেই সমস্যা সমাধান করার জন্য। স্পেন্সার বাহিরে স্পেসের মধ্যে অক্সিজেন লিকেজ খুঁজে পায় এবং দ্রুত তা ঠিক করে ফেলে। সবাই তখন অক্সিজেন স্বল্পতার মতো ভয়ঙ্কর সমস্যা থেকে মুক্তি পেয়ে যায়। আলিসিয়ার এত সুন্দর কাজ দেখে তাকে সবাই লাইফ সাপোর্টের চিফ অফিসার বানিয়ে দেয়। একটু পর শারন জেসপারের কাছে যায়, যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল। সে জেসপারকে বলে, তোমার এই মিথ্যা বলার কারণে তোমাকে মৃত্যু দেওয়া উচিত। তখন জেসপার বলে, আমি একা আসিনি এখানে মিথ্যা বলে, আর অনেক লোক আছে যারা টাকার বিনিময়ে স্পেসশিপে এসেছে। এটা শুনে শারন সেখান থেকে চুপ করে চলে আসে। জেসপারকে শাস্তি দেওয়ার জন্য মিটিং ডাকা হয়। সেখানে সবাই বলে একবার জেসপার কি বলে তা শোনা উচিত, তাই সবাই জেসপারের কাছে যায়। তখন জেসপারের রুমে যাওয়া মাত্রই সেখানে তারা দেখে কেউ একজন জেসপারের গলা কেটে তাকে মেরে ফেলেছে। পরের দিন স্পেন্সার ও তার কিছু সাথী মিলে স্পেসের বাইরে যায়। হঠাৎ মহাশূন্য থেকে কিছু দাঁড়ালো জিনিস এসে স্পেন্সারের শরীরে লাগে। স্পেন্সার কোনোভাবে বেঁচে গেলেও তার সাথে থাকা একজনের ভয়ঙ্কর মৃত্যু হয়। স্পেন্সারের শিপে ফিরে আসতে সবাই সেখানে অনেক কথা বলা শুরু করে, যেমন তাদের 1 বছর আগে উঠে পড়া ক্যাপ্টেনের গায়েব হয়ে যাওয়া, জেসপারের মৃত্যু। একটু পর স্পেন্সার ডিপার্টমেন্ট হেড জেমসের সাথে শারনের বিষয়ে কথা বলে। সে বলে, শারনকে আমি ট্রেনিং করতেও দেখিনি, শারন শুধু স্পেসশিপ লঞ্চ হওয়ার দিন এসেছে। কমান্ডিং অফিসার আলাদা হওয়ার পরে কাউকে কিছু না জিজ্ঞেস করে কিভাবে সে নিজেই ক্যাপ্টেন ঘোষণা করে দিল। অন্যদিকে সিকিউরিটি অফিসার ফিনিক্স জেসপারের হত্যার তদন্ত করতে গিয়ে দেখে জেসপারের রুমের ওই সময়ের ক্যামেরা রেকর্ড কেউ একজন ডিলিট করে দিয়েছে, যার কারণে ওই সময় জেসপারের রুমে কে গিয়েছিল তার দেখা যাচ্ছে না। অন্যদিকে এগনেসের সবজি ফার্মে পানির পাইপ ফেটে গেছে, যার কারণে এখন তাদের কাছে আর মাত্র 3 দিনের পানির সঞ্চয় আছে। এগনেস ফার্মে পানি পরিষ্কার করতে সময় দেখে সেখানে একটি ব্লেড। এগনেস এবং এলিসিয়া সে ব্লেড দেখে চিন্তা করে হয়তো এই ব্লেড দিয়ে জেসপারের গলা কাটা হয়েছে এবং এখন ইচ্ছা করে এখানে পানির পাইপ কেটে দেওয়া হয়েছে। এগনেস এই ব্লেড নিয়ে সোজা ফিনিক্সকে দেখায়। অন্যদিকে ইভা এবং তার টিম কিভাবে পানি কম ব্যবহার করে বেশি দিন নেওয়া যায় সে চিন্তা করছে। পরের দিন জেমসকে শিপের বাহিরে পাঠানো হয় এবং স্পেন্সার ভিতর থেকে তাকে লিড করছিল। জেমস শিপের বাহিরে হঠাৎ একটি হীরের মতো কিছু একটা দেখতে পায়। তখন সে ওইটা হাতে নিলে তার হাতে গ্লাভস সহ তার হাত জ্বলে যায়। সে তাড়াতাড়ি ভিতরে চলে আসে। সেখানে ডক্টর সার্জিভ নিয়ে তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। অন্যদিকে ইভা খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ জরুরি প্রয়োজনে রিজার্ভ করা পানি ট্যাঙ্কে আসার লাইন পাচ্ছে না। ইভা সবাইকে নিয়ে একটি বোর্ড মিটিং ডাকে। সেখানে এসে বলে, আমাদের কাছে চলার মতো মাত্র 4 দিনের পানি বেঁচে আছে। আমরা যদি প্রয়োজনে খুব অল্প পানি ব্যবহার করি তাহলেও সর্বোচ্চ 7 থেকে 8 দিন যেতে পারে। যে কোনো মূল্যে এখন আমাদের পানির ব্যবস্থা করতে হবে। ইবার মুখে এসব শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। 2 দিন পর সৌভাগ্যবশত তারা এমন একটি কমিট পায় যার ভিতরে পানি ছিল। এখন যে কোনো মূল্যে সেই কমিট থেকে পানি সংগ্রহ করতে হবে। পানি সংগ্রহের কাজ দেওয়া হয় জেমসকে। সে খুব দক্ষতার সাথে কমিটে স্পেস ল্যান্ড করিয়ে পানি সংগ্রহ করে নিয়ে আসে। ইবা এই মিশনের সাইড থেকে জেমসকে সাহায্য করে যায়। মিশন সাকসেসফুলি কভার হওয়ার পর জেমস ও ইবা সবাই অনেক খুশি হয়। পানির সমস্যা সমাধানের পর শিপের সবাই অনেক রিল্যাক্সে ছিল। সে রাতে স্পেন্সারের কাছে একটি মেসেজ আসে। মেসেজে কেউ একজন তাকে জেসপারের জিনিসগুলো চেক দেওয়ার কথা বলে। এই মেসেজ দেখে স্পেন্সার জেসপারের রুমে গিয়ে তার জিনিস চেক দেয়। সেখানে সে একটি মেমোরি পায়। মেমোরিতে একটি ভিডিও ছিল যেখানে শারন একটি ক্লাবে কিছু ছেলেদের সাথে মারামারি করছিল। মারামারির এক পর্যায়ে শারন বিয়ারের বোতল দিয়ে একটি ছেলের গলা কেটে দেয়। এই সব কিছু জেসপার দূর থেকে রেকর্ড করছিল। স্পেন্সার এই সব দেখার পর ভেবে নেয় এই কারণে হয়তো জেসপারকে শারন মেরে ফেলেছে। এটা দেখার পর স্পেন্সার সে ভিডিও ফিনিক্সকে দেখায়। ফিনিক্স এটা দেখার পর শারনকে এই বিষয়ে বলে এবং তখন ফিনিক্স জেসপারের খুনের দায়ে শারনকে দৌড়ে নিয়ে যায়। শারনকে যখন এই ভিডিও দেখানো হয় তখন শারন সোজা না করে দেয়। সে বলে এটা আমি না, এআই দিয়ে বানানো ভিডিও। অন্যদিকে এনগাস অনেক চিন্তায় পড়ে যায় তার সবজি বাগান নিয়ে। সব সবজি খারাপ হয়ে যাচ্ছিল। তখন জেমস সেখানে আসে এবং তার হাতের গলিত গ্লাভসের পরীক্ষা করার জন্য বলে। অন্যদিকে ফিনিক্স ভিডিও নিয়ে বারবার শারনকে জিজ্ঞেস করে, কিন্তু শারন বলে এটা আমি হতেই পারি না, কারণ এটা যখনকার ভিডিও তখন আমি আকুয়ান মিশনে মিটিংয়ে ছিলাম।
কিন্তু ফিনিক্স তার কোনো কথাই বিশ্বাস করে না। একটু পর ফিনিক্সের হ্যালুসিনেট হওয়া শুরু হয়। সে আশেপাশে অনেক লোকদেরকে দেখতে পায় যা বাস্তবে ছিল না। তবে এটা শুধু ফিনিক্সের সাথে নয়, স্পেসশিপে থাকা সব মেম্বারের সাথেই হতে লাগে। একটু পর ফিনিক্স আবার ঠিক হয়ে শারনের কাছে জানতে চায় আসলে সত্যিটা কি। সে যদি ওইখানে না থাকে এই ভিডিওতে তাহলে কে? তখন শারন ফিনিক্সকে একটি চমকপ্রদ সত্যি বলতে শুরু করে। সে বলে, আমি এবং আমার যমজ বোন টেনিসের জন্ম একটি ল্যাবে হয়েছে। আমরা কোনো সাধারণ মানুষ নয়, আমাদেরকে বিশেষভাবে ল্যাবে তৈরি করা হয়েছিল স্পেস অভিযানে আসার জন্য। আমরা দুই বোন একসাথে বড় হতে থাকি, কিন্তু টেনিস একটু বড় হতেই তার ভিতরে সমস্যা দেখা দেয়। সে ছোট ছোট কারণ নিয়ে অনেক বেশি রেগে যেত, সে অনেক বেশি মারামারি করত। এরকমভাবে একদিন টেনিস একজন ছেলের গলা কেটে দেয়, যার কারণে তাকে ট্রেনিংয়ে নেওয়া হয় না। ফিনিক্স শারনের কাছে এই সব কিছু শুনে শারনকে আবার একটি সুযোগ দেয়। এরপর সবার সাথে হ্যালোসিনেট হওয়ার কারণ জানার জন্য বুট মিটিং বসানো হয়, যেখানে স্পেন্সার শারনকে দেখে অনেক রেগে যায়। সে যখন এটার কারণ জানতে চায় তখন ফিনিক্স তাকে কারণটাও বলে না। এতে স্পেন্সার আরও রেগে যায়। মিটিংয়ে এগনেস ডক্টর সঞ্জীবনীকে বলে, আমাদের সাথে যে হ্যালোসিনেট হচ্ছে তা হয়তোবা সে পানির কারণে হতে পারে, যে পানি আমরা কমিট থেকে এনেছি। এটা বলতে বলতে অ্যাগনেস সেন্স হারিয়ে মাটিতে পড়ে যায়। এ কথা শুনে ডক্টর তার রক্ত পরীক্ষা করে। রক্ত পরীক্ষা করে দেখে সত্যি তারা কমিট থেকে যে পানি এনেছিল তার মধ্যে এমন কিছু জীবাণু আছে যা খাওয়ার ফলে এলএসডি ড্রাগের মতো নেশা হচ্ছিল। এই জন্য তারা এত বেশি হ্যালোসিনেট করছিল। এই কথা শুনে শারন ডক্টর সঞ্জীবনীর কাছে যায় এবং বলে, আমি আসলে মানুষ নয়, মানুষের কপি। এটা শুনে সঞ্জীবনী একটু অবাক হয় না। সে তখন বলে, আমি আগে থেকেই জানতাম এটা। তখন শারন আরও বলে, এই পানি পান করার পরেও আমার মধ্যে কোনো সমস্যা দেখা দেয়নি। আমার মনে হয় আমার রক্ত থেকে এই ভাইরাসটি অ্যান্টিডোন তৈরি করা যাবে। এই কথা শুনে সঞ্জীবনী শারনের ব্লাড নিয়ে সাথে সাথে পরীক্ষা শুরু করে। খুব তাড়াতাড়ি সে বুঝতে পারে শারনের ব্লাড দিয়ে অ্যান্টিডোন তৈরি করা যাবে। কিন্তু অ্যান্টিডোন বানানোর কাজ সম্পূর্ণ হওয়ার আগেই সঞ্জীবনীর সেন্স হারিয়ে মাটিতে পড়ে যায়। তাই কাজটি সম্পূর্ণ করার জন্য এলিসিয়াকে ডাকা হয়। এলিসিয়ার তার নিজের বুদ্ধি দিয়ে খুব ভালোভাবে কাজটি সম্পন্ন করে। অ্যান্টিডোন বানিয়ে তা পানির সাথে মিশিয়ে দেয় যেন তাড়াতাড়ি এই অ্যান্টিডোন সব ক্রু মেম্বারদের কাছে পৌঁছে যায়। ক্রু মেম্বাররা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। কিন্তু এলিসিয়ার তৈরি অ্যান্টিডোন সে নিজেই সবার শেষে খায়, কারণ নেশায় সে তার মৃত মাকে বারবার দেখছিল, যার কারণে তার কাছে এই বিষয়টা ভালোই লাগছিল। অন্যদিকে এনগাস জেমসের গ্লাভস দেখতে গিয়ে এমন একটি জিনিস পায় যা সম্পর্কে মানুষ জানেই না, তাই সে সবার কাছে ছুটে যায় এ সম্পর্কে বলার জন্য। তার কাছে মনে হচ্ছিল যেহেতু মানুষ এই সম্পর্কে জানে না, তাই এই জিনিস দ্বারাই মনে হয় সেই প্রথম থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে, যার কারণে হয়তো আমাদের 1 বছর আগেই উঠে পড়তে হয়েছে। অন্যদিকে এই সুযোগে স্পেন্সার সঞ্জীবনীকে রেস্ট নেওয়ার ছলে তাকে ডাটা রুমে পাঠিয়ে দেয়। তখন সে সঞ্জীবনীর কম্পিউটার চেক করলে দেখে শারন আসলে কোনো মানুষ নয়, সে মানুষের কপি। এটা জানার সাথে সাথে স্পেন্সার শারনের কাছে যায় এবং এই বিষয়ে জিজ্ঞেস করে। সে শারনকে বলে, তুমি এত বড় সত্য সবার কাছে কেন গোপন করলে? তুমি জানো তুমি মানুষের কপি, আর আমরা স্পেসের এত মানুষের জীবনের দায়িত্ব এমন কাউকে দিতে পারি না। শারন স্পেন্সারকে অনেক বোঝায়, কিন্তু স্পেন্সার এই বিষয়টি বোর্ড মিটিং পর্যন্ত নিয়ে যায়। সে শারনকে সবার সামনে কপি প্রমাণ করার জন্য শারনের যমজ বোনের হত্যার ভিডিও সবাইকে দেখায়। এত কিছুর পরেও বোর্ড মেম্বার সবাই শারনের পক্ষে ছিল। তারা সবাই বলে শারন এখন পর্যন্ত অনেক জটিল সমস্যার সমাধান করেছে, তার মধ্যে ক্যাপ্টেন হওয়ার ক্ষমতা আছে। এরপর শারনকে সবাই অফিসিয়াল ভাবে ক্যাপ্টেন বানিয়ে দেয়। শারন এখন অফিসিয়ালি ক্যাপ্টেন হওয়ার পর সময় নষ্ট না করে সবাইকে সবার কাজ দিয়ে দেয়। অন্যদিকে ইঞ্জিন রুমে ইভা ও তার সহযোগী গ্রেগর ক্রমশ স্পেসশিপের গতি বাড়ানোর চেষ্টা করছে। এই জন্য তারা এক ধরনের বুস্টার ফিউল ব্যবহার করছিল। তবে এই ফিউল ব্যবহার করার ফলে ইঞ্জিন অনেক গরম হয়ে যাচ্ছিল। গ্রেগর ইভাকে এই বিষয়ে সাবধান করছিল বারবার, কিন্তু ইভা কোনোভাবেই তার কথা শুনছিল না। সে বুস্টার ফিউল সে ব্যবহার করেই যাচ্ছিল। ইভা তখন গ্রেগরকে বলে, যদি ইঞ্জিনে কোনো সমস্যা দেখা দেয় তাহলে লিভার বাটন নিচে নামিয়ে দিতে। ইভা চলে যাওয়ার কিছুক্ষণ পরে ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে ফিউল ট্যাঙ্ক ব্লাস্ট হয়। তখন চারদিকে সেই ইঞ্জিনের রেডিয়েশন ছড়িয়ে পড়তে থাকে। এই সব কিছু এত দ্রুত হয়ে যায় যে গ্রেগর ইঞ্জিনের লিভার টানার আগে অতিরিক্ত রেডিয়েশনের কারণে সে মারা যায়। কিছুক্ষণ পরে জেমস দেখতে পায় স্পেসশিপের গতি ক্রমশ কমে যাচ্ছে। তখন সে শারনকেও এই বিষয়ে বলে। শারন সন্দেহ করে ফিউল ট্যাঙ্কে হয়তো গড়বড় হয়েছে, তাই সে তার সন্দেহ দূর করার জন্য গ্রেগরের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু অপর দিক থেকে কোনো উত্তর না আসায় শারন ইভাকে দ্রুত ইঞ্জিন রুমে যেতে বলে। ইভা ইঞ্জিন রুমের দিকে গেলে সে দেখতে পায় রুমটি অতিরিক্ত রেডিয়েশনের কারণে অটো লক হয়ে গেছে এবং ভিতরে থাকা গ্রেগর ইতোমধ্যে মারা গেছে। এই সব কিছু দেখে ইভা অনেক ভয় পেয়ে যায়। দ্রুত সে সবাইকে এই বিষয়ে জানায়। সবাই তখন কিভাবে দ্রুত এই অতিরিক্ত রেডিয়েশন বন্ধ করা যায় সেই চিন্তা করতে শুরু করে। অন্যদিকে জেসপারের হত্যার বিষয়ে
তদন্ত করতে গেলে ফিনিক্স দেখতে পায় অ্যালিসিয়ার ট্যাবলেট থেকে স্পেন্সারকে একটি গোপন মেসেজ পাঠানো হয়, যেখানে জেসপারের কাছে থাকা শারনের ভিডিও ফুটেজের মেমোরির সন্ধান দেওয়া হয়। এলিসিয়াকে এই বিষয়ে জিজ্ঞেস করলে এলিসিয়া বলে, ওই দিন আমার ট্যাব কিছু সময়ের জন্য বিলরের কাছে ছিল। তখন ফিনিক্স বিলরের কাছে যায় তাকে জিজ্ঞেস করার জন্য। বিলর এটা বুঝতে পেরে দৌড়ে পালায়, কিন্তু ফিনিক্স তাকে ধরে ফেলে। বেইলরকে একটা রুমে আনা হয়, যেখানে ফিনিক্স, জেমস ও স্পেন্সার তাকে জিজ্ঞেস করতে শুরু করে। তখন বেইলর সব স্বীকার করে দেয় যে সেই জেসপারকে মেরেছে। সে জেসপারকে মেরেছে কারণ জেসপার টাকা দিয়ে স্পেসশিপে এসেছে, বেইলরও টাকা দিয়ে স্পেসশিপে এসেছে। তাই তার এই বিষয়ে যেন জেসপার কাউকে কিছু না বলে দেয়, এই জন্য বেইলর জেসপারকে মেরে ফেলেছে। অন্যদিকে ইভার টিম চরম সমস্যায় পড়ে যায়। অতিরিক্ত রেডিয়েশনের কারণে তাদের টিমের অনেকে একটি রুমে আটকা পড়েছে, আর অতিরিক্ত রেডিয়েশনের কারণে তাদের জীবনও ঝুঁকিতে পড়ে গেছে। এখন এই সমস্যা সমাধানের উপায় একটাই, যে তাদের মধ্যে থেকে যে কোনো একজন গিয়ে সেই ইঞ্জিন রুমের লিভার অফ করা, কিন্তু যে ওই রুমের ভিতরে যাবে তার মৃত্যু নিশ্চিত। তখন শারন স্পেসশিপের সবার উদ্দেশ্যে বলে, তোমাদের মধ্যে কেউ আছে এমন যে নিজে থেকে সেই রুমে যাবে? স্পেসশিপের কোনো মেম্বার রাজি হয় না। এই জন্য অবশেষে শারন সিদ্ধান্ত নেয় সে নিজেই যাবে সেই রুমে, কিন্তু বোট মেম্বাররা তাদের ক্যাপ্টেনকেও হারাতে চায় না। এই বিষয়ে অনেক কথা হয়। তখন স্পেন্সার বেইলরের কাছে যায়। সে বেইলরকে সবকিছু বলার পর বলে, যদি খুব তাড়াতাড়ি এই বিষয়ে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে সবাই মারা যাবে, আর যদি সবাই মারা যায় তাহলে মিশন কখনোই সম্পন্ন হবে না। পৃথিবীতে থাকা বাকি মানুষগুলো মারা যাবে, অর্থাৎ মানবকুলের মৃত্যু নিশ্চিত। এই সব কিছু শুনে বেইলর বলে, এখন পর্যন্ত আমি নিজের জন্যই বেঁচেছিলাম, সারা জীবন নিজের কথা চিন্তা করে এসেছি, কিন্তু আজকে আমি নিজের প্রাণ দিয়ে হলেও সবাইকে বাঁচাবো। এরপর বেইলরকে একটি প্রোটেক্টিভ স্যুট পরিয়ে রেডিয়েশন রুমের দিকে পাঠিয়ে দেওয়া হয়। বেইলর সেখানে গিয়ে দেখে ইতোমধ্যে অনেকে মারা গেছে। সে অনেক ভয় নিয়ে ইঞ্জিন রুমের দিকে এগোতে থাকে। ইঞ্জিন রুমের দিকে এগোতেই সে দেখতে পায় ইঞ্জিন রুমের দরজা বন্ধ। বেইলর তার নিজের বুদ্ধি দিয়ে দরজাটি খুলে ফেলে। অতিরিক্ত রেডিয়েশনের কারণে বেইলরের অনেক কষ্ট হচ্ছিল, তবু সে রেডিয়েশনের রুমের ভিতরে ঢুকে লিভার নিচে নামিয়ে ইঞ্জিন অফ করে দেয়। অতিরিক্ত রেডিয়েশন থেকে সবাই বেঁচে যায়। এটা দেখে বেইলরের প্রতি সবার মায়া জন্মে, কিন্তু ততক্ষণে বেইলর মারা গেছে। নিজের ভুলের প্রায়শ্চিত্ত ঘটিয়ে সবার প্রাণ বাঁচিয়ে যায় বেইলর, আর নতুনভাবে মানবজাতি তাদেরকে টিকিয়ে রাখার নতুন একটি সুযোগ পায়। এই ছিল আজকের গল্প। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।